স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবার জানাবো খবরের বিস্তারিত। মহান 21শে ফেব্রুয়ারি আজ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শ্রদ্ধায় 52 ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে একে একে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সেনাপ্রধান সহ রাজনৈতিক নেতারা। এবার ভিন্ন প্রেক্ষাপটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গণ অভ্যুত্থানের পর প্রথম 21শে ফেব্রুয়ারি রাত 12টা 1 মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে 52 ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি ও উপদেষ্টা মণ্ডলের সদস্যরা। 3 বাহিনীর প্রধানের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও জানানো হয় শ্রদ্ধা। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও প্রথম প্রহরে বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গকারীদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষক সহ শ্রদ্ধা জানান রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। জাতির প্রয়োজনে আমরা যে ঐক্যবদ্ধ হয়ে একসাথে দাঁড়াতে পারি, বারবার ঐতিহাসিকভাবে বাঙালি জাতি তা প্রমাণ করেছে। এই 24-এর গণ অভ্যুত্থানের তরুণরা আগামীর বাংলাদেশ, তারা শহীদদের দায়বদ্ধতার জায়গা থেকেই তাদের যে স্বপ্নগুলো ছিল সেটা আলোকেই নতুন করে বিনির্মাণ করবে। 24-এর চেতনাকে ধারণ করে আমরা এক সুন্দর সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো। প্রত্যেকটা দেশের মধ্যে যদি আমরা বাংলা হাউস চালু করতে পারি, বিশ্ববাসীকে আমরা জানান দিতে পারবো কেন আমাদের ভাই বোনেরা ভাষার দাবিতে শহীদ হয়েছিল। যৌক্তিক দাবিতে লড়াই করা যখন আমাদের রক্তে, তখন রক্ত দিয়ে, জীবন দিয়ে আমরা আমাদের ভাষার দাবি আদায় করে নিয়েছি। ফুল দেওয়া উপলক্ষেও কিন্তু এখানে মারামারি ঘটনা ঘটেছে, হামলার ঘটনা ঘটেছে। আমরা আজকে বাংলাদেশ জাতীয় ছাত্রদল সুশৃঙ্খলভাবে যখন পেয়েছি, আমরা তখন ফুল দিয়েছি। জুলাই আগস্ট পরবর্তী সময়ে আমরা মনে করছি যে বাংলাদেশ সহ পৃথিবীর সকল মানুষ তার মাতৃভাষা প্রকাশ করতে পারবে। পরে ভাষার জন্য প্রাণ দেয়া সালাম বরকত রফিকদের শ্রদ্ধা জানান নানা শ্রেণী পেশার মানুষ। সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন এবং মায়ের ভাষা বিকৃতি রোধের পাশাপাশি বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যয় ছিল এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসা সবার কণ্ঠে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। অন্য ভাষার প্রতি শ্রদ্ধা যেমন থাকবে, তেমনি পৃথিবী জুড়ে মায়ের ভাষার চর্চাও অব্যাহত থাকবে। 21-এর প্রথম প্রহরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মাতৃভাষার জন্য রক্ত ছড়ানো বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে নানা শ্রেণী পেশার মানুষের মুখে ছিল এমন কথা। 52 ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়ার পর থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে 2 দশকেরও বেশি সময় ধরে পালিত হচ্ছে দিবসটি। কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ বিশিষ্টজনদের শ্রদ্ধা নিবেদনের পর 1952 সালের মায়ের ভাষার জন্য জীবন উৎসর্গকারী সালাম, রফিক জব্বারদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 52 থেকে 71 হয়ে 24, এই যে পরম্পরা, স্বাধিকার আন্দোলন এবং জাতির প্রয়োজনে আমরা যে ঐক্যবদ্ধ হয়ে একসাথে দাঁড়াতে পারি, বারবার ঐতিহাসিকভাবে বাঙালি জাতি তা প্রমাণ করেছে। তারা বলেন, পৃথিবীর সকল ভাষাভাষীদের মাতৃভাষা রক্ষার এই দিন মাতৃভাষা চর্চায় টিকে থাকুক প্রজন্ম থেকে প্রজন্ম। শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, তাদের যে লড়াই সংগ্রামের স্পিরিট ছিল, সেইটার আলোকে 53 বছরে কিন্তু আমরা স্বাধীন রাষ্ট্র বিনির্মাণ করতে পারি। যেই কারণেই কিন্তু এরকম একটা নৈরাজ্য, এরকম একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল। মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা দীর্ঘদিন পর, দীর্ঘ বছর পর ছাত্রদল সুশৃঙ্খলভাবে সবাইকে নিয়ে আসতে পেরেছি। যে ধারণাকে প্রতিষ্ঠিত করার জন্য শহীদরা আত্মত্যাগ করেছেন 1952 সালে, সেটি এখনো কিন্তু এই ধারা বহমান রয়েছে। মাতৃভাষা রক্ষায় শহীদদের আত্মত্যাগ আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চান তারা। বরাবরের চেয়েও এইবার হলো উৎসব, জনগণ ক্যাম্পাসে প্রচুর এসেছে। চেতনা যেটাই বলি না কেন, তো 52 থেকেই মূলত বাঙালি জাতীয়তাবাদের যে উত্থান, সেটা 71-এ শেষ হয়। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শহীদ মিনার এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা।
যে নাশকতার যে বিষয়টা আছে এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা যে শুধু মহান ভাষা দিবস 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যে আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি তা নয়, গোয়েন্দা নজরদারি এটা চলমান আছে, আজকেও আছে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সাথে যুক্ত হবেন এই মুহূর্তে সহকর্মী মাহফুজা বৃষ্টি এবং তাসনুভা রিফাত। আমরা আগে প্রথমে যাব মাহফুজা বৃষ্টির কাছে। বৃষ্টি, এই যে স্মৃতির মিনারে মানুষের ঢল, অর্থাৎ 21শে ভোর মানেই সব মানুষের ঢল এসে মিলিত হয় স্মৃতির মিনার প্রাঙ্গণে, সেখানে মানুষের ঢল এখন কেমন দেখছেন? পর থেকে কিন্তু একে একে মানুষের ভিড় এখানে বাড়তে শুরু করেছে। কিছুক্ষণ আগেই কিন্তু শহীদ মিনার কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বিভিন্ন সাধারণ শ্রেণী পেশার মানুষের পাশাপাশি কিন্তু রাজনৈতিক নেতাকর্মীরাও এসেছেন এখানে। আমরা দেখতে পেয়েছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এর মধ্যে চলে এসেছেন, তিনি শহীদ বেদিতে ফুল দিয়েছেন। আর এছাড়া কিন্তু সর্বসাধারণের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর থেকে রাত 12:40 পর থেকেই কিন্তু শহীদ মিনারের বেদিতে কিন্তু একে একে ভরে উঠেছে ফুলে ফুলে। কিন্তু শহীদদের যে তাজা রক্তের যে অনুভব, যে অনুভূতি, তাদের সংগ্রামে যে একটা আত্মচিৎকার, তাই যেন মানুষ শোক সঙ্গীতের মাধ্যমে ধারণ করছেন এখানে। আমরা দেখতে পাচ্ছি সর্বস্তরের মানুষ কিন্তু বিভিন্ন বয়সী, ছোট বড় শিশু পর্যন্ত এসেছেন এবং হিমাদ্রি প্রতিবন্ধকতাও কিন্তু মানুষকে আটকে রাখতে পারেনি। আজকে বিভিন্ন জেলা, উপজেলা এবং ঢাকার বাইরে থেকেও মানুষরা কিন্তু এখানে এসেছেন শ্রদ্ধা জানাতে। আমরা দেখতে পেয়েছি শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও কিন্তু স্ট্রেচার নিয়ে, হাতে হুইল চেয়ার নিয়েই কিন্তু তারা চলে এসেছেন এখানে শহীদ মিনারে ফুল দিতে। তারা বলছেন যে এই তাজা রক্তের প্রাণের বিনিময়ে কিন্তু, এই শহীদদের বিনিময়ে, তাদের প্রাণের বিনিময়ে এই দেশের বাঙালিরা কিন্তু বাংলার স্বাদ, যে বাংলা ভাষা বর্ণমালার কিন্তু স্বাদ তারা গ্রহণ করতে পেরেছেন। আজকে যে ধরনের ভাষা, মনের আবেগ বলেন, যুদ্ধ, বিদ্রোহ, আন্দোলন, যা কিছুই আমরা করছি, সেই যে ভাষায় আমরা কথা বলছি, যে শব্দ বেরোচ্ছে, তা কিন্তু শহীদদের কারণেই কিন্তু এই শব্দ আমরা পেয়েছি, মায়ের ভাষা আমরা পেয়েছি। এই ভাষাকে অক্ষুণ্ণ রাখতেই কিন্তু আবারও সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য কিন্তু পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। হিমাদ্রি, শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে। বৃষ্টি, আপনাকে ধন্যবাদ। এবারে জবাব সহকর্মী তাসনুভা রিফাত আছেন সেখানে। রিফাত, বৃষ্টি যেমনটি জানাচ্ছিল, সেখানে সর্বসাধারণের ভিড়। প্রত্যেক বছর আমরা এই সর্বসাধারণের পাশে কিন্তু বিদেশিদেরও দেখি, তাদের এমন এবার তাদের কাউকে দেখা গেছে কিনা। আরেকটি বিষয় হচ্ছে, এত মানুষের যে ঢল, সেই ঢলকে কেন্দ্র করে শৃঙ্খলার ব্যবস্থাপনা কেমন দেখছেন? আমি আসলে আপনার প্রশ্নটি ভালোভাবে শুনতে পারিনি, কারণ এখানে এত লোকারণ্য, কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে সকালের দিকে কিছুটা লোক সমাগম কিছুটা কম ছিল, কিন্তু একেবারে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু হাজার হাজার মানুষের ঢল এখানে শহীদ বেদিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। যতটুকু বুঝতে পেরেছি, বিদেশিদের কথা আপনি জিজ্ঞেস করেছেন, আসলে বাংলা ভাষার জন্য প্রাণ দিয়ে গেছে এদেশের সন্তানেরা। এই যে ইতিহাস, এটা কিন্তু সবাই জানে এবং বিদেশিদের কাছেও তাদের নিজ নিজ ভাষার প্রতি যে শ্রদ্ধাবোধ, সেখান থেকে তারা কিন্তু বলছিলেন, এখানে যারা এসেছেন তারা বলছিলেন যে ভাষার জন্য প্রাণ দিতে হয়। এই নজির কিন্তু আমরা কেবলমাত্র বাংলা এখানেই দেখেছি, এই দেশের বাংলা ভাষার জন্যই দেখেছি। তাই তারা এসেছেন শহীদ বেদিতে এখানকার শহীদদের জন্য, যারা বাংলা ভাষার জন্য আসলে প্রাণ দিয়ে গেছেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে গেছেন। পাশাপাশি নিজেদের ভাষার প্রতি যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা বোধও কিন্তু আমরা তাদের মধ্যে দেখতে পেয়েছি। সেই সাথে সাথে একটু বলি, আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ে কিন্তু, বিশেষ করে বিভিন্ন জেলায় কিন্তু আমাদের অনেক ভাই রয়েছেন, অনেক বোন রয়েছেন, যাদেরকে আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে বলে থাকি। তাদের নিজস্ব ভাষা রয়েছে, তাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে, কিন্তু তারপরেও কিন্তু তারা দিন শেষে বাঙালি, তারা বাংলাদেশের নাগরিক। আমরা এখানে কয়েকজন ভাইকে পেয়েছি, বোনকে পেয়েছি। আমি একটু আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। জি, আমি একটু জানতে চাচ্ছি যে আপনারা তো চাকমা গোষ্ঠী, তো আপনাদের ভাষা সংরক্ষণের জন্য বা ভাষাকে আরো প্রসিদ্ধ করার জন্য, প্রচারের জন্য কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আছে কিনা, বা সরকারিভাবে এর কোনো স্বীকৃতি বা কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? এখনো অবধি সরকারের পক্ষ থেকে আসলে এভাবে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। তবে বিগত প্রায় কয়েক বছরের আন্দোলনের ফলাফলের ফলে হয়েছে কি, প্রাথমিক শিক্ষা পর্যন্ত সম্ভবত চাকমা ভাষায় কিছুটা প্রাথমিক শিক্ষাদানের একটা সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু এটা এখনো পর্যন্ত ওভাবে ফলপ্রসূ হয়নি আর কি। শিক্ষকের অভাব রয়েছে, স্কুলের অভাব রয়েছে, বা বিভিন্ন ধরনের ব্যবস্থাপনার অভাব রয়েছে। তো সেই জন্য চাকমা ভাষায় সরকারের পক্ষ থেকে এটা উদ্যোগ নেওয়া হলেও প্রাথমিক শিক্ষা দানের যে সুযোগটা, সেটা এখনো পর্যন্ত ফলপ্রসূ হয়নি আর কি। আমরা চাই এটা আরো বিস্তৃত পরিসরে। আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আসলে কি চান আপনারা, আপনাদের দাবিটা কি? বিষয়টা হচ্ছে, পার্বত্য চট্টগ্রামে যে 45টা জাতিসত্তা রয়েছে, সেই জাতিসত্তার মধ্যে এখন শুধু 5টি ভাষা, চাকমা, মারমা, গারো, মারমা, এই ভাষা নিয়ে
বাসার জন্য বর্ণমালা ইয়া হয়েছে, কিন্তু পর্যাপ্ত শিক্ষক না থাকার কারণে পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থা খুব নাজুক অবস্থা আর কি। তো আমরা চাই সেখানে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দেওয়া হোক আর কি প্রাথমিক বিদ্যালয়ে। জি, যেমনটি শুনছিলাম পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায়, শুধু পার্বত্য জেলা নয়, এর অনেক জায়গায় আমরা জানি ময়মনসিংহ রয়েছে, টাঙ্গাইল রয়েছে, অনেক জায়গাতেই কিন্তু বাংলা ভাষার পাশাপাশি এদেশে কিছু উপভাষা রয়েছে বা কিছু পরিভাষা, কিছু নৃগোষ্ঠী ভাষা রয়েছে। সেই ভাষাগুলোকে সংরক্ষণের জন্য কিন্তু উদ্যোগ নেওয়া যেতে পারে, এরকম দাবি তারা করে আসছেন। এবং একই সাথে এখানে যারা এসেছেন ফুল দিতে, আমরা যদি ক্যামেরার সাহায্যে আপনাদেরকে একটু দেখাই, এখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন। কেবলমাত্র যে কোনো প্রতিষ্ঠান এসেছেন, কোনো সংগঠন এসেছেন তারা কিন্তু নয়, এর পাশাপাশি কিন্তু বিভিন্ন বাবা মা তাদের সন্তানদেরকে নিয়ে এসেছেন আজকের দিনে তাৎপর্য বোঝানোর জন্য, আজকের দিনে যে গুরুত্ব বোঝানোর জন্য, আজকের দিনের যে শোক, সেই শোক যেন একটি দিনের মধ্যে আবদ্ধ না থাকে, সেই শোক, সেই ভাষার যে গুরুত্ব সেটি যেন সর্বত্র ছড়িয়ে পড়ে এবং একটি সুন্দর বাংলা ভাষার প্রচলন যেন দেখতে পারে, সেই প্রত্যাশা কিন্তু সবাই রাখছে। তো এই কিন্তু ছিল আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। হিমাদ্রি, রিফাত আপনাকে ধন্যবাদ। সেই সাথে আপনি সর্বসাধারণের পাশাপাশি আমাদের যে নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী আছে তাদের কথাও আপনি তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রাজধানীর বাইরের খবর জানবো। রাজধানীর বাইরে চট্টগ্রাম এবং বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। চট্টগ্রাম থেকে প্রথমে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, এবার চট্টগ্রামে যে নতুন করে শহীদ মিনার নির্মিত হয়েছে আগের স্থানে, সেখানে মানুষ ফুল দিচ্ছেন, মানুষের ঢল সেখানে এবার কেমন দেখছেন আপনি? নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই মুহূর্তে রয়েছে আমি কেন্দ্রীয় শহীদ মিনারে। আপনারা ঠিক আমার পেছনে দেখছেন, এখানে অসংখ্য মানুষ আসলে বেলা বাড়ার সাথে সাথে মানুষ নগ্ন পায়ে প্রভাত ফেরির মাধ্যমে এসে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এবং মূলত 21-এর প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের প্রথমে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন। এরপর পরে কিন্তু প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের আসলে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এবং যতই বেলা বাড়ছে আমরা দেখছি প্রতিবারের মতো মানুষের সংখ্যাও কিন্তু বাড়ছে। এখানে বিভিন্ন শ্রেণী বর্ণ পেশা মানুষ এখানে সবাই তারা আসছেন, তারা নগ্ন পায়ে এসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে তারা শ্রদ্ধা জানাচ্ছেন। শুধু এখানে নয়, নগরীর বিভিন্ন স্কুল কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন তারা এই দিবসটি উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করেছে। মূলত বাউন্নের যে ভাষা আন্দোলনের যে ভাষার জন্য যারা রক্ত দিয়েছেন, যারা শ্রেষ্ঠ সন্তান, যারা শহীদ হয়েছে, মূলত তাদেরকে এখানে এসে তারা সকল শ্রেণী পেশার মানুষ তারা এখানে স্মরণ করছেন। একটি তথ্য জানিয়ে রাখি, চট্টগ্রামের যে শহীদ মিনারে আজকে ফুল দেওয়া হচ্ছে সেটি কিন্তু নবনির্মিত, অর্থাৎ 2021 সাল থেকে কিন্তু চট্টগ্রামের একটি অস্থায়ী শহীদ মিনারে কিন্তু মানুষ জানিয়েছিল, কিন্তু এটি গতকালেই 21-এর প্রথম প্রহরে এই শহীদ মিনার কিন্তু উদ্বোধন করা হয়। এরপর পরে কিন্তু রাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ তারা এখানে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। যেমনটি বলছিলাম, প্রতিবারের মতো এবারও কিন্তু যতই বেলা বাড়ছে মানুষের ঢল কিন্তু নামছে। আমরা দেখেছি সকাল থেকে কিন্তু মানুষের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে মানুষের সংখ্যা কিন্তু বাড়ছে। এবং শহীদ মিনারের আশপাশে আমরা দেখেছি অসংখ্য মানুষ, এখানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন। গতকালে আমরা দেখেছি কিন্তু রাত 21-এর প্রথম প্রহরে রাত 12:01 পর কিন্তু এখানে সাধারণ মানুষের ঢল নামে এবং এখানে আমরা দেখেছি হাজারো মানুষ কিন্তু নগ্ন পায়ে এসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এবং আগেও জানিয়েছিলাম, শুধু এখানে নয়, এই দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন, রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন তারা নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। এবং 21 মানে আসলে মাথা নত না করা এবং 21 মানে সামনে এগিয়ে যাওয়া এবং এই স্লোগানকে সামনে রেখে আমরা দেখেছি সকল ধর্ম বর্ণ পেশার মানুষ সকাল থেকে এখানে ভিড় করছেন, তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে ফুল দিয়ে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। মাসুদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা এই পর্যায়ে যুক্ত হতে চাই বরিশালে, সেখানে আছেন আমাদের সহকর্মী সালে টিটু। সালে, আমাদের সহকর্মী মাসুদ যেমন জানাচ্ছিলেন চট্টগ্রামে মানুষের সর্বস্তরের মানুষের ঢল নেমেছে শহীদ মিনারে, বরিশালে সেই চিত্র কেমন দেখছেন আপনি?
হিমাদ্রি, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই বলতে চাই 24 আগস্ট বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলনের নতুন স্বাধীনতা এসেছে, সেই স্বাধীনতার রেশ ধরেই কিন্তু এখানে ছোট বড় সবাই একই কথা বলছেন যে আগামী দিনগুলো জানি বৈষম্যহীন একটি রাষ্ট্র তারা পেতে পারে। এই প্রত্যাশা নিয়েই কিন্তু 12টা প্রথম প্রহরে 12টা 1 মিনিট থেকে কিন্তু বরিশালে মানুষের ঢল নেমেছে। তারা 12টা 1 মিনিট থেকে জাতির যে শ্রেষ্ঠ সন্তান তাদেরকে কিন্তু শ্রদ্ধা ভরে স্মরণ করেছে, পুষ্পস্তবক অর্পণ করেছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে কিন্তু 12টা 1 মিনিট থেকে সরকারি বিভিন্ন প্রশাসন, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন যারা কর্মকর্তারা ছিলেন, তাদের সদস্যরা ছিলেন, তাদেরকে নিয়েই কিন্তু তারা এখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এরপর ফজরের নামাজের পর থেকেই কিন্তু বরিশালে সর্বস্তরের জনগণ কিন্তু সড়কে নেমে এসেছে। তারা প্রভাত ফেরি করে কিন্তু পুষ্পস্তবক অর্পণ করেছেন বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে। সেক্ষেত্রে দেখার বিষয় ছিল প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা ছিল তাদের আবেগ দেখলে আসলে বোঝা যায় তারা ভাষার প্রতি কতটা শ্রদ্ধাশীল এবং তারা শহীদদের প্রতি কতটা সম্মান জানাতে পারে। এবং সেক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং যে অফিস আদালত তারাই না, এছাড়া কিন্তু ব্যক্তি উদ্যোগেই কিন্তু ছেলে মেয়েদের নিয়ে পরিবার স্বজন তারাও কিন্তু এসেছেন এই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে। এবং তারা কিন্তু বারবার বলছিলেন যে আমাদের যারা শহীদ হয়েছেন তো ভাষার জন্য তাদের শ্রদ্ধা করে স্মরণ করেছেন, তারা তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তারা কিন্তু এসে প্রত্যেকটা আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছেন এবং নীরবে তারা আবার হেঁটে চলে যাচ্ছেন। এভাবে কিন্তু আমাদের সে ভাষা আন্দোলনে কিন্তু আমাদের বরিশাল থেকেও হয়েছিল, সরকারি বিএম কলেজ থেকে কিন্তু সেই ভাষা আন্দোলনটা শুরু হয়েছিল এবং যারা ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তারা কিন্তু আজকে সকলেই মারা গিয়েছে। কিন্তু এখান থেকে বরিশাল থেকেও কিন্তু ভাষা আন্দোলন হয়েছে। আমাদের যারা এখানে যারা রয়েছে এখন কিন্তু পুরো পরিবেশ কিন্তু আমাদের শিক্ষার্থীদের পুরো দখলে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার এবং তারা কিন্তু তারা বিভিন্ন প্রতিটা শিক্ষার্থী কিন্তু তাদের বাসায় বিভিন্নভাবে ফুল সংগ্রহ করেছেন। তারা তারপর সেইভাবে তাদের ফুল কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে যারা বিশেষ করে ভাষার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা করে স্মরণ করে তাদের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং এই অর্পণের মধ্য দিয়ে তারা তাদের সম্মান জানিয়েছেন যে ভাষার জন্য যে মানুষ জীবন দিতে পারে। আসলে আমাদের বর্তমান প্রজন্ম আসলে তাদের কিন্তু অবিশ্বাস্য মনে হচ্ছে যে ভাষার জন্য যে এভাবে জীবন দিতে হয়েছে, ভাষার জন্য আন্দোলন করতে হয়েছে, তারপরে আমরা ভাষা পেয়েছি যে ভাষাকে আসলে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। এভাবে চলছে আমাদের কিন্তু আরো একটু দেখবেন যে এখন সবাই কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু। টিটু, আপনাকে ধন্যবাদ। ভাষা আন্দোলনের অন্যতম শহীদ রফিক উদ্দিন আহমদ। ভাষা আন্দোলনের ৭৩ বছরও অবহেলিত তার জন্মভিটা মানিকগঞ্জের সিঙ্গাইরের পারিল গ্রাম। তার নামে প্রতিষ্ঠিত গ্রন্থাগার ও জাদুঘর নেই কোনো স্মৃতির চিহ্ন। তার স্মৃতি ধরে রাখতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ বিভিন্ন স্থাপনা তৈরির দাবি এলাকাবাসীর। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ঢাকায় রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৪৪ ধারা ভঙ্গ করে ছাত্র জনতার মিছিলে অংশ নিয়েছিলেন মানিকগঞ্জের রফিক উদ্দিন আহমদ। পুলিশের নির্বিচার গুলিতে শহীদ হন তিনি। ২০০০ সালে রফিকের জরাজীর্ণ বাড়িটি পাকা করে দিয়েছিল প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র। ২০১৬ সালে বাড়ির সাথেই জেলা পরিষদের পক্ষ থেকে তৈরি করা হয়েছিল একটি শহীদ মিনার। ২০০৮ সালে রফিকের জন্মভিটায় গড়ে তোলা হয় ভাষা শহীদ রফিক উদ্দিন আহমদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। প্রতিষ্ঠার ১৭ বছর পর সেখানে যুক্ত হয়েছে রফিকের ব্যবহৃত পোশাক ও কিছু আসবাবপত্র। সেগুলো দেখতেই এখানে ছুটে আসেন ভাষাপ্রেমীরা। এগুলো আমাদের মনে করিয়ে দেয় সেই সময়ের কথা, সেই ৫২ সালের কথা। কেউ তো খুব অসাধারণ না, কিন্তু তারাই শহীদ হয়ে অসাধারণ হয়ে গেছেন, এটাই দেখতে বারবার আসি। এত বড় একটা অবদান আমাদের ভাষার জন্য যিনি করছেন তাকে মিনিমাম শ্রদ্ধা তো আমরা জানাতেই পারি। ভাষা আন্দোলনের ৭৩ বছরেও শহীদ রফিকের গ্রাম ও পরিবারের প্রতি যথাযথ মূল্যায়ন হয়নি বলে জানিয়েছেন তার পরিবার। এই ৭৩ বছরে কোনো সরকারই আমাদেরকে মূল্যায়ন করে নাই। যদি এই সরকার মূল্যায়ন করে তাহলে পরে আমাদের লিগে একটা সুবিধা হয়। তার স্মৃতি রক্ষায় সরকারি উদ্যোগে একটি বিশ্ববিদ্যালয় হাসপাতাল তৈরির দাবি এলাকাবাসীর। দাবি আমাদের এখানে একটা বিশ্ববিদ্যালয় হোক বা বড় একটা মেডিকেল হোক, তার নামটা ধরে রাখুক, নামটা ফুটে থাকবো সারা বাংলাদেশের মধ্যে। ভাষা শহীদ রফিকের প্রতি যথাযথ মূল্যায়নে কাজ করবে বর্তমান সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।
আবারও 52 ভাষা শহীদদের শ্রদ্ধার খবর জানাবো। নোয়াখালীতে আছেন সহকর্মী আবুল হাসনাত বাবুল, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। বাবুল, নোয়াখালীতে কেমন দেখছেন সেখানে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢল শহীদ বেদিতে? যেমনটি বলছেন, নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার যেটি রয়েছে জেলা শহর মাইজদিতে, আমি সেই কেন্দ্রীয় শহীদ মিনারেই রয়েছি। সারা দেশের মতো এই 21শে ফেব্রুয়ারি শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য 21-এর প্রথম প্রহরীতে গতকাল আজ রাতে 12টা 1 মিনিট থেকে কিন্তু এই নোয়াখালী জেলার সকল স্তরের প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছেন, বিশেষ করে জেলা প্রশাসক এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই শহীদ ভ্রাদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়, শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরাও কিন্তু শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এরপরে সকাল ভোর থেকে কিন্তু এই শহীদ মিনারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সরকারি, বেসরকারি এবং স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করছেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু শিক্ষার্থীরাও কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু বিভিন্ন স্লোগানের প্লে কার্ড নিয়ে কিন্তু শহীদ বেদিতে কিন্তু শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছেন। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, শহীদ মিনারের সামনে কিন্তু এখনো কিন্তু শিশু শিক্ষার্থী থেকে শুরু করে একবার বয়োবৃদ্ধ লোক পর্যন্ত কিন্তু সর্বস্তরের মানুষের কিন্তু ঢল রয়েছে। যেমনটি করে সারা দেশে পালন করা হচ্ছে যেমনটি মাতৃভাষা দিবস, তেমন করে কোনোভাবে কিন্তু নোয়াখালীতে তারা আমেজের বাইরে কিন্তু নেই। এছাড়াও কিন্তু এই মাতৃভাষা দিবস উপলক্ষে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নোয়াখালীতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যেমন জেলা শিল্পকলা একাডেমিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু শহীদের স্মৃতি স্মারণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতারও কিন্তু আয়োজন করেছেন। পাশাপাশি এই শহীদ ভেদিতে আজকে এই মাতৃভাষা দিবস পালনের জন্য যাতে করে কোনো রকম কোনো বিশৃঙ্খলা, অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে না পারে, সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তো এই নোয়াখালীর মানুষ বা এই যে প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের থেকে যে শিক্ষার্থীরা এসেছেন, সকলেই কিন্তু আসলে এই শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন। তো এই সব মিলিয়ে নোয়াখালী শহীদ মিনার চত্বর থেকে ছিল আমার কাছে সর্বশেষ। বাবুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ ধীরে ধীরে হারিয়ে ফেলছে তাদের নিজস্ব মাতৃভাষা ও সংস্কৃতি। একদিকে পর্যাপ্ত সরকারি বই ও প্রশিক্ষিত শিক্ষকের অভাব, অন্যদিকে পারিবারিক চর্চা কমে যাওয়ায় বিলুপ্তির পথে তাদের ঐতিহ্য। এতে বাধা হয়ে বাংলা ভাষার উপর নির্ভর করতে হচ্ছে। তবে তাদের শত বছরের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ধরে রাখতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। শেরপুরের নালিতাবাড়ির এই নারী একসময় নিজের মাতৃভাষায় কথা বলতেন, কিন্তু সমাজের কটূক্তি, বঞ্চনা, সরকারি দপ্তরে হয়রানি, শিক্ষা প্রতিষ্ঠানে ভাষাগত অসুবিধার কারণে নিজের সন্তানদেরকে শিখিয়েছেন বাংলা। জন্ম হওয়ার পর থেকেই আমলা মাওলা মুখ থেকে এই ভাষা শুনিছে। শুধু কল্পনা রানী নয়, এই গল্প যেন শেরপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর পুরো সম্প্রদায়ের। নিজস্ব যে কৃষ্টি, কালচার, সংস্কৃতি, এইগুলা চর্চার অভাবে হারিয়ে যায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী শেরপুরে গারো, কোচ, বর্মন, হাজং, মারমা, ম্রো সহ 16টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রায় 21,000 মানুষের বাস। অথচ নিজের ভাষায় লেখাপড়ার সুযোগ না থাকা ও চর্চা কমে যাওয়ায় বিলুপ্তির পথে তাদের ভাষা ও সংস্কৃতি। কোচ, গারো, হাজং, বানাই এদের সংস্কৃতি রক্ষার জন্য একটি কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করে এবং সেই সাথে সরকারের আরও সদিচ্ছার প্রয়োজন। সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া এসব ভাষা, সংস্কৃতি টিকিয়ে রাখা সম্ভব নয় অভিমত গবেষকের। আমরা চাই প্রত্যেকটি আদিবাসী সম্প্রদায়ের তার ভাষা এবং সংস্কৃতি ধরে রাখবার জন্য সরকার সরাসরি পৃষ্ঠপোষকতা করুক। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সংস্কৃতি রক্ষায় উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রশাসনের। ভাষাটা শুধু বাংলা ভাষা না, প্রত্যেকেরই মাতৃভাষা সংরক্ষণের জন্য আমরা কাজ করছি। বিভিন্ন জাতীয় দিবস অনুষ্ঠানে আমরা চেষ্টা করি ক্ষুদ্র নৃগোষ্ঠীতে নাচ, গান, তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে। এদিকে একই সরলরেখায় পটুয়াখালীর রাখাইনরা সময়ের ব্যবধানে হারিয়ে যাচ্ছে তাদেরও নিজস্ব ভাষা ও সংস্কৃতি। কোনো পাঠ্যক্রম না থাকায় রাখাইন শিশুরা ভুলে যাচ্ছে তাদের মাতৃভাষা। যদি প্রত্যেক পাড়ায় যদি আরো বাচ্চাদেরকে লেখাপড়া করাইতো, তাহলে আমাদের ভাষাটা সংরক্ষণ করা যাইতো। বিলুপ্তির হাত থেকে ভাষা রক্ষায় চান সরকারি ও বেসরকারি সহযোগিতা। যদি ভাষা শিক্ষা কেন্দ্র স্থাপন করা হয়, সরকারি পৃষ্ঠপোষকতা থাকে,
তাহলে আশা করি বাংলাদেশ থেকে কোনো ভাষা হারিয়ে যাবে না। অন্যদিকে জয়পুরহাটে হারিয়ে যেতে বসেছে সাঁওতাল, মাহাতো, পাহান এবং ওরাও সহ ১৩ গোত্রের ক্ষুদ্র নৃগোষ্ঠীর আদি ভাষা সাদ্রি। শেখা ও চর্চার সুযোগ কমে যাওয়ায় প্রায় হারিয়ে গেছে ২ লাখ মানুষের মুখের ভাষা। তাদের অধিকাংশ এখন কথা বলে বাংলা ভাষায়। সাদ্রি ভাষা আমরা শুধু বাসায় শিখতে পারি বাবা মার কাছে, কিন্তু স্কুলে আসে শিখতে পারি না। আমি আদিবাসী মেয়ে হয়ে আদিবাসী ভাষা বলতে পারি না। সরকারিভাবে উদ্যোগ নেওয়া হলে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাতৃভাষা সংরক্ষণ সম্ভব বলে মনে করেন তারা। সরকার যদি ভাষাটি সংরক্ষণের জন্য উদ্যোগ নিত তাহলে ভাষাটি সংরক্ষণ করা সম্ভব হইতো। মায়ের ভাষায় কথা বলতে এসব ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণ এখন সময়ের দাবি। এজন্য এগিয়ে আসতে হবে সরকার, স্থানীয় জনগোষ্ঠী ও গবেষকদের, এমনটা মনে করেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানীর উত্তরা ১৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসা থেকে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকেই আটক করা যায়নি। পুলিশ বলছে হত্যাকাণ্ডের শিকার ওই নাগরিক বাংলাদেশে ইট পাথরের ব্যবসা করতেন। বুধবার দিবাগত রাত ১২টা ১০ মিনিট উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডের ৬৩ নম্বর বাড়ি। সিসিটিভি ফুটেজে বাড়ির বাইরে দেখা যায় ২ ব্যক্তির আনাগোনা। এর কিছু সময় পর ভবনটির ভেতরে প্রবেশ করেন তারা। প্রায় ১০ মিনিট ভেতরে অবস্থান করে তড়িঘড়ি করে বেরিয়ে যান তারা। বৃহস্পতিবার দিন গড়িয়ে রাত হয়ে গেলেও ওই ফ্ল্যাট তালাবদ্ধ দেখে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে তালা ভেঙে কক্ষে প্রবেশ করে চীনা নাগরিক ওয়াংবুয়ের মরদেহ দেখতে পায়। পুলিশ বলছে বুধবার দিবাগত রাতের পর কোনো এক সময় তাকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ওই চীনা নাগরিকের মরদেহ উদ্ধারের পাশাপাশি আলামত সংগ্রহ করে। চীনা নাগরিক ওয়াংবু গেল ১৫ বছর ধরে বাংলাদেশে বসবাসের পাশাপাশি ইটপাথরের ব্যবসা করে আসছিলেন। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। এই মুহূর্তে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু তাহের ভূঁইয়া। আবু তাহের, জানাবেন ফেনীতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের চিত্র কেমন দেখছেন? বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন কলেজ সহ বিভিন্ন সংগঠনের যারা ফুল দিতে শহীদ মিনার ফুল দিতে আসছেন তারা ফুল দিয়ে রাখছেন। বিশেষ করে এই শহীদ মিনারটি বন্ধের সাথে সারা হয়েছে এবং বর্ণমালা প্রদীপে এটির সাথে সুন্দর করা হয়েছে। এর আগে রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, তিনি পৌরসভা এখানেই শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন এবং পাশাপাশি এখানে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সামাজিক সংগঠন তারা এসে যে মহান শহীদ দিবসটাকে অমর বা স্মরণীয় করে রাখার জন্য ফুলের শুভেচ্ছা তারা সম্পৃক্ত করেছেন। আপনাকে একটু জানিয়ে রাখি যে মহান ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন যে আমাদের ভাষা শহীদ আব্দুল সালাম, তার বাড়ি দাগন ভূঁইয়া। সেখানেই ভাষা শহীদদের বাড়িতেই বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশেষ করে সেখানে রয়েছে সালাম গ্রন্থাগার, সালাম জাদুঘর। সেই জাদুঘরও সরকারের জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা অনুষ্ঠান নেওয়া হয়েছে। আপনাকে এখন একটু আমাদের শহীদ কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সংগঠন যে তারা শহীদদের বিরুদ্ধে যে প্রবাদ থেকে পাশাপাশি এখানে আপনার যে বিশেষ করে আমাদের যে ফেনীতে যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, বিভিন্ন সাংবাদিক সংগঠন দিচ্ছে এবং আজকে বিকেলে রয়েছে যে বিশেষ করে ফেনীর এই কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এর মাধ্যমে এই দিবসটাকে জাতীয় সরকার সাথে স্মরণ রাখবে এবং ফেনীবাসীও এই দিবসটা উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সেখানে এই ছিল আমাদের ফেনী থেকে আবু তাহের ভূঁইয়া, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ বি ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে একবারের চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকা। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের মতো খেলছে আফগানিস্তান। পাকিস্তানের করাচিতে ম্যাচ শুরু বেলা ৩টায়। সময়টা ১৯৯৮। প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফিতেই শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল সাউথ আফ্রিকা। যদিও সেবার টুর্নামেন্টটি হয়েছিল উইলস ইন্টারন্যাশনাল কাপ নামে। আইসিসির কোনো টুর্নামেন্টে ওটাই প্রোটিয়াদের একমাত্র শিরোপা। এরপর আর কখনোই আইসিসির কোনো শিরোপা ছোঁয়া হয়নি সাউথ আফ্রিকার। এবার সুযোগ এসেছে আরও একটি। নিজেদের প্রথম ম্যাচেই দলটার মুখোমুখি হতে হবে আফগানিস্তানের বিপক্ষে। শক্তিমত্তায় আফগানদের চেয়ে এগিয়ে আছে প্রোটিয়ারা।
তবে পাকিস্তানের কন্ডিশনে সাউথ আফ্রিকার ম্যাচ জয় খুব একটা সহজ হবে না, যার প্রমাণ মিলেছে কদিন আগের ত্রিদেশীয় সিরিজে। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচেই হারতে হয়েছে তাদের। তবে এই দলটায় আছে একগাদা পারফর্মার। ব্যাটিংয়ে মার্করাম, ক্লাসেন, মিলারকে নিতে হবে গুরু দায়িত্ব, আর পেস ডিপার্টমেন্টে ওদের ভরসা রাবাদা ও মার্কো ইয়ানসেন। সম্প্রতি টি-20-র পাশাপাশি ওয়ানডেতে ব্যাপক উন্নতি করেছে আফগানিস্তান। সবশেষ ওয়ানডে বিশ্বকাপই তার প্রমাণ মিলেছে। গুরবাজ, রশিদ খান, ফজল হক ফারুকী ওদের মূল ট্রাম্প কার্ড। এরা জ্বলে উঠলে কঠিন পরীক্ষায় পড়তে হবে সাউথ আফ্রিকাকে। হেড টু হেডেও খুব একটা পিছিয়ে নেই আফগানরা। 2 দলের 5 বারের দেখায় 3 জয় প্রোটিয়াদের, আর 2 বার জিতেছে রশিদরা। 2 দলের সবশেষ ওয়ানডে সিরিজেও জিতেছিল আফগানিস্তান। তাই শক্তিমত্তায় কিছুটা পিছিয়ে থাকলেও লড়াইটা যে হবে সমানে সমান তা আর বলার অপেক্ষা রাখে না। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।